নতুন একটা টপিক পড়বো। নতুন টপিকটার নাম হচ্ছে নির্ণায়ক। নতুন টপিকটার নাম হচ্ছে নির্ণায়ক 1.2। আচ্ছা, আমরা যদি জানতে চাই নির্ণায়কটা কি, আসলে নির্ণায়ক জিনিসটা কি, এটা আসবে ও হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। নির্ণায়ক একটা বীজগাণিতিক রাশি। নির্ণায়ক একটা বীজগাণিতিক রাশি, যেমন আমরা x স্কয়ার প্লাস 2x প্লাস 9 লিখি, একটা বীজগাণিতিক রাশি। অথবা আমরা ab মাইনাস cd লিখি, এগুলো হচ্ছে এক একটা বীজগাণিতিক রাশি। নির্ণায়ক হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এই 1 2 3 এগুলো একটা বীজগাণিতিক রাশি। 1 12 মাইনাস 8 এটা একটা বীজগাণিতিক রাশি। নির্ণায়ক হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এইভাবে লেখা না, এরকম করে লেখা না। নির্ণায়কের সংজ্ঞায় আমরা বলবো নির্ণায়ক হচ্ছে একটা বিশেষ আকারে সাজানো একটা বীজগাণিতিক রাশি। যেমন আমি যদি বলি এটি মাইনাস বিসি, এবি মাইনাস এটা না লিখি, এটা লিখি এ ডি মাইনাস বিসি, এটাই লিখি ডি মাইনাস বিসি। একটা বীজগাণিতিক রাশি। তো আমরা সবসময় তো এইভাবেই লিখি, আমরা তো অ্যাভেলেবেল এইভাবেই লিখি, এটা বিশেষ আকারে সাজানো হয় না। এটাকে যদি আমরা এইভাবে উপস্থাপন করি, দুইটা খাড়া রেখার মাঝখানে এইভাবে লিখি এ বি সি ডি, কিভাবে লিখে আমি যদি বলি এটাকে ভাঙলে এইভাবে উপস্থাপন করতে হবে, এটা মাইনাস এটা কোনাকুনি গুণ করতে হয়, এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি। এই আকারটাকে আমরা এইভাবে উপস্থাপন করব। এইভাবে উপস্থাপন করাটাকে বলা হচ্ছে নির্ণায়ক। এখন তোমার কাছে মনে হতে পারে স্যার এটা কত ভালো একটা আকার ছিল, আপনি কেমন একটা আকারে সাজাইলেন, এটা কত সুন্দর একটা আকার ছিল, আপনি এটাকে কেন এটা এইভাবে সাজাইলেন। প্রথমত আমরা কি বলবো, নির্ণায়ক একটা বীজগাণিতিক রাশি। নির্ণায়ক একটা বীজগাণিতিক রাশি কেমনে সাজানো, বিশেষ আকারে সাজানো, বিশেষ স্পেশাল একটা আকারে সাজানো। হচ্ছে স্পেশাল আকারটা, খাড়ি কলম আকারে সাজিয়ে খাড়া দাগ দিব, হচ্ছে স্পেশাল আকার, এটাকে আমরা নির্ণায়ক বলবো। এখন আকারটা কেন এরকম করে সাজাইতে হয়, কেন, এর ব্যাখ্যা হচ্ছে অসংখ্য গাণিতিক সূত্র যাদেরকে আমরা নরমালি মনে রাখতে পারি না, ডাইরেক্ট মুখস্থ রাখতে পারি না, ওগুলোকে আমরা এই নির্ণায়ক শেপে ইজিলি মনে রাখতে পারি। যেমন আমাদের 19 একটা ছিল, তিনটা বিন্দু ছিল x1 y1, b x2 y2, c x3 y3। এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজ হয়, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা নির্ণায়ক আকারে মনে রেখেছিলাম। এই সূত্রটা আমরা এইভাবে লিখতাম, তোমাদের মনে আছে কিনা, x1 y1, x2 y2, x3 y3, আবার x1 y1। মনে আছে এটা? জি স্যার। এইভাবে গুণ করতাম, এটা 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 মাইনাস এটা এটা এটা। দেখো নির্ণায়ক শেপে মনে রাখছি। যদি বলা হয় সূত্রটা তুমি ডাইরেক্ট বলো, এটা মুখস্থ করিনি আমরা, কিভাবে মনে রাখছি, নির্ণায়ক শেপে আমরা এটাকে খেয়াল রাখতে পারছি। এটা তো হলো তোমার একটা সূত্র। এরকম অসংখ্য সূত্র আমরা নির্ণায়ক দিয়ে পড়ি। যেমন তোমাদেরকে আমন স্যার ফিজিক্সের ভেক্টর পড়াচ্ছে, ভেক্টরের মধ্যে a ক্রস b বোধহয় আসছে কিনা আমি জানি না, a ক্রস b দেখবা সূত্রটা নির্ণায়ক দিয়ে লিখে ফেলছে। a ক্রস b এর সূত্র স্যার কি লিখছে, i ক্যাপ b ক্যাপ t ক্যাপ।
ax by az bx by bz শুধু এরকম একটা দুইটা সূত্র না, অসংখ্য সূত্র। আমরা সূত্রটার যে রূপটা ছিল রূপটা দিয়ে এটা গঠন করছি, সূত্রটার যে রূপটা ছিল রূপটা দিয়ে এটা গঠন করছি, এটাতে কিন্তু সূত্র গঠন করি নাই, সূত্রের রূপটা দিয়ে আমরা এটাকে গঠন করছি। কেন? এটাকে মনে রাখা ইজি, এই জন্য নির্ণায়কের জন্ম হয়েছে, সূত্রকে সহজে মনে রাখার কৌশল হিসাবে নির্ণায়কের জন্ম হয়েছে। ওকে জন্ম দিয়েছে গাউস, ওকে জন্ম দিয়েছে গাউস, ক্রেমার, ওরা নির্ণায়কের ফাদার। ওরা দেখেছে আমরা যে সূত্র অনেক কষ্ট করে মুখস্থ রাখি, চিন্তা করছে এটাকে কিভাবে লিখতে সহজ হয়, তখন এই শেপে লিখে দিয়েছে, এই শেপে লিখে দিয়েছে। তাহলে নির্ণায়কের সংজ্ঞা কি বলবো আমরা? না যা নির্ণায়কের সংজ্ঞা কি বলবো? বিশেষ আকারে সাজানো বীজগাণিতিক রাশিকে নির্ণয় বলে। নির্ণয় হচ্ছে একটা বিশেষ আকারে সাজানো, বিশেষ স্পেশাল আকারে সাজানো। 19 আমরা যে আকারটা পড়ছি এটা আসলে এক্স্যাক্টলি নির্ণায়ক না, ঠিক আছে? এটা এক্স্যাক্টলি নির্ণায়ক না, এটা তোমরা এভাবে করেছো 19-এ। যার ফলে এটাই লিখবো, কিন্তু আরেকটু মডিফাই করে লিখবো। নির্ণায়কের সংজ্ঞা ওনারা বলছে যতগুলা সারি থাকবে ততগুলা কলাম থাকতে হবে, অর্থাৎ নির্ণায়ক অবশ্যই বর্গাকার হবে। আমরা এই সূত্রটা 19-এর যে সূত্রটা আমরা এরকম করে লিখবো, আরেকটু মডিফাই করে লিখবো। নির্ণায়ক হচ্ছে বিশেষ আকারে সাজানো একটা বীজগাণিতিক রাশি। এখন এই আকারটা যতগুলা সারি থাকবে ঠিক ততগুলা কলাম থাকবে। আমি এখন কি নির্ণায়কের সংজ্ঞা লিখলে বুঝতে পারবো? নির্ণায়ক বিশেষ আকারে সাজানো বীজগাণিতিক রাশি। নির্ণায়ক হচ্ছে বিশেষ আকারে সাজানো একটি বীজগাণিতিক রাশি, যেখানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, একদম ফিক্সড। ম্যাট্রিক্স আর নির্ণায়ক এটা একটা পার্থক্য, সবচেয়ে বড় পার্থক্য তোকে ভাইভাতে ধরা হবে। ম্যাট্রিক্স আর নির্ণায়কের পার্থক্য কি? ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নির্ণায়কের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। এই বিশেষ আকারটা কি? দুইটা খাড়া দাগের মাঝখানে আমরা প্রকাশ করি। ধরো x y z e q r w s t, এই হচ্ছে একটা নির্ণায়ক। সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। এখন আমাদের জানতে হবে এটাকে আমরা সেই বীজগাণিতিক রাশিতে কিভাবে কনভার্ট, এই নির্ণায়কের আকারটাকে সেই রাশিতে কিভাবে নিয়ে যাব। এরকম করে যদি থাকে আমরা কিভাবে তাকে রাশিতে নিয়ে যাব, এই নির্ণায়কের আকারটাকে আমি কিভাবে রাশিতে নিয়ে যাব। বিভা আমাকে শুনছো? আনমিউট করে বলো। বিভা তুমি কি আমাকে শুনছো? জি স্যার। তুমি একটা জি স্যার বলে আনমিউট করে দিও না, তোমাকে আমি আরো একটা কথা জিজ্ঞাসা করবো, ঠিক আছে? তুমি আনমিউট করো। স্যার নির্ণায়কের আবিষ্কারকের নামটা কি বলেন আরেকবার বলবেন? নির্ণায়ক আবিষ্কার করেছে গাউস, ক্রেমার্স। দুইজনের মধ্যে দুজন নির্ণায়ককে আবিষ্কার করেছে, গাউস, ক্রেমার্স। ওরা আমাদেরকে অনেক হেল্প করেছে, ঠিক আছে? তুমি যখন নির্ণায়কের আরো ভিতরে যাব, নির্ণায়ক ছেড়ে যখন অন্য কোনো অধ্যায় যাব, তখন দেখবা যে আমরা যে সূত্রগুলোকে মুখস্থ করতে হলে অসংখ্য জটিল হইতো, কিন্তু নির্ণায়ক শেপে লিখলে অনেক ইজি। বিভা তুমি কি এই পর্যন্ত কথাগুলো বুঝতে পারছো? নির্ণায়কটা আসলে কি? নির্ণায়কটা রাশি। জি স্যার, জি স্যার বুঝেছি। ভেরি গুড। নির্ণায়ক একটা বীজগাণিতিক রাশি। আচ্ছা,
এখন কথা হচ্ছে এইটাকে কিভাবে রাশিতে কনভার্ট করব, এটাকে কিভাবে আমি কাটাবো, এটাকে কিভাবে রাশিতে নিয়ে আসবো। এই একটা কাজই হচ্ছে, এই কাজটা হচ্ছে নির্ণায়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এইটা যদি পারি মনে করি যে নির্ণায়কের সব পারি। 2 সারি 2 কলাম হলে কিন্তু তুমি পারো। এক্স ওয়াই টি কিউ ভাঙতে হয়, এইটা গুণন মাইনাস এটা গুণন, এক্স ইন্টু কিউ এক্স কিউ মাইনাস পি ওয়াই, এক্স ইন্টু কিউ মাইনাস পি ইন্টু ওয়াই। আগে লিখবা না ওয়াই আগে লিখবা, গুণ তো আগে পরে সমস্যা নাই, গুণের আগে পরে সমস্যা নাই। না যা গুণের যে আগে পরে সমস্যা নাই, এটা কি ফর্মুলা বলো তো দেখি? বিনিময় বিধি। ভেরি গুড, এটা বিনিময় বিধি, আগে পরে সমস্যা নাই। ওকে, আমাদের 2 সারি 2 কলাম নিয়ে কোনো কাজ নাই, আমি শুধু জাস্ট 3 সারি 3 কলামটা শিখবো। এটার বিস্তার করার নিয়ম হচ্ছে, এটাকে বলা হয় নির্ণায়ক, এটাকে বলা হবে বিস্তার। এই নির্ণায়ক থেকে কিভাবে রাশিতে আনবো, এটাকে বলা হয় বিস্তার। এটা বিস্তার করার সিস্টেম হচ্ছে x ইনটু এই x ইনটু এই সারি এই কলাম বাদ, এই সারিটা এবং এই কলামটা বাদ, থাকবে কি এই চারটাকে আমরা এভাবে তুলবো 2r st 2r st, x ইনটু এই সারি এবং এই কলাম এই সারি বাদ, এই চারটা থাকবে, এই চারটা তুলবো, মাইনাস এটা প্লাস এরপরটা মাইনাস y ইনটু এটাকে মাইনাস দিয়ে ভাঙলে এখানে যাবে। মূলত এইখান থেকে এটার জন্ম হয় না, এইখান থেকে এটার জন্ম হয়েছে। আমি আবার বলছি, এইখান থেকে এটার জন্ম হয়েছে, এখান থেকে এটার জন্ম হয় নাই। মাইনাস ওয়াই ইন্টু, কি লিখবো বলো তো দেখি? স্যার পি আর ডব্লিউ টি। পি আর হচ্ছে ডব্লিউ টি, ভেরি গুড, পি আর ডব্লিউ টি। প্লাস এক্স ইন্টু মাইনাস ওয়াই ইন্টু এটা প্লাস এরপরটা মাইনাস এরপরটা প্লাস, তবে এটা চলে। প্লাস জেড ইন্টু এই কলাম এবং কিউ ডাব্লিউ এস কিউ ডাব্লিউ এস ই কিউ ডাব্লিউ এস। আমরা যখন অঙ্কের মধ্যে করব তখন তুমি চাইলে এটা না লিখলেও পারো, এইভাবে করে ফেললো পারি। এক্স ইন্টু এই চারটা তো টি মাইনাস আর এস, আমি হয়তো এভাবে লিখে ফেলবো, হয়তো আমি অঙ্কের মধ্যে লাইনটি স্কিপ করে লিখে ফেলবো কিউ টি মাইনাস আর এস, কিউ টি মাইনাস আর এস, কিউ টি মাইনাস আর এস, মাইনাস ওয়াই ইন্টু টি মাইনাস আর ডব্লিউ অথবা ডব্লিউ আর, টি মাইনাস আর ডব্লিউ প্লাস জেড ইন্টু, কিন্তু আমি এখান থেকে এই লাইন না লিখে লিখে ফেলতে পারবো। ওকে, জেড ইন্টু এস মাইনাস ডব্লিউ কিউ। মূলত এই রাশিটাকে, এটা ছিল আমার কোন একটা সূত্রের ফর্মুলা, এটা ছিল কোন একটা সূত্রের ফর্মুলা, সেটাকে আমরা কিভাবে মুখস্থ না করে আমরা এইভাবে উপস্থাপন করেছি। এখন তুমি যদি জিজ্ঞাসা করো স্যার এটা কোন সূত্রের ফর্মুলা, এটা দিয়ে এই শেপটা দিয়ে অসংখ্য সূত্র আছে। আমি এর একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি যদি 3টা সরল রেখার সমীকরণ লিখি বা 3টা সমীকরণ লিখি, a1x plus b1y plus c1z equal to 0, তারপরে a2x plus b2y plus c2z equal to 0, a3x plus b3y plus c3 equal to 0। এই 3টা সরল রেখা c3z, 3টা সরল রেখার সমাধান আছে কিনা বা 3টা সরল রেখা সমবিন্দু কিনা, এই কথাগুলো যাচাই করার জন্য এই তথ্যটা দরকার। এটা আমি প্রমাণ করছি না, আমি শুধু শেপটা লিখছি।
এটা ছিল এরকম a1 b1 c1 a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এই মানটার উপরে এই তিনটা রেখার সমাধান আছে কি নাই, সমাধান সম্ভব কিনা, এই মানটার উপর ডিপেন্ড করে। এই মানটাই নিশ্চিত করবে এটা সমাধান আছে কিনা। সূত্র কিন্তু এই শেপে ছিল না, ছিল এই শেপে। a1 ইনটু কত ছিল, একবার লিখে ফেলবো। a1 ইনটু কত ছিল, কি বলতো, a1 ইনটু কি লিখবো? স্যার b2 c3 b2 c3 b2 c3 মাইনাস B2 B3 b3 c2, very good, minus b1 into plus a1 minus b1 into a2 c3 a2 c3 a2 c3 minus a3 a3 A3C2 plus c1 into লিখবো আমি এটা বাদ না, a2 b3 a2 A3 b3 B2 a2 b3 a2 b3 minus a3 b2, B2 very good। এই মানটার উপরে ডিপেন্ড করবে এই সমীকরণ তিনটার সমাধান আছে কি নাই। যার কারণে এই সূত্রটা আমরা প্রমাণ করে পাইছিলাম যে এটা সমাধান সম্ভব কিনা। এটাকে আমরা মনে রাখতে পারতেছিলাম না পরে, তখন গাউস চিন্তা করলো যে এটাকে মনে রাখা কষ্ট লাগছে, দেখি কি করা যায়। তখন সে আমাকে এই শেপটাকে বলছে কি এটাকে এইভাবে লিখবেন, ভাঙার সময় এভাবে ভাঙবেন, এটা ইনটু মাইনাস b1 ইনটু প্লাস c1 ইনটু। এই নির্ণায়ক নিয়ে গাউস যতটুকু করে দিয়ে গেছে, এটার মধ্যে একটা মজাদার একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে আমি যেটাকে বিস্তার করেছি, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করেছি, এটা হচ্ছে নির্ণায়ক, এটাকে বলা হয় বিস্তার। এটা হচ্ছে নির্ণায়ক, এটাকে বলা হয় বিস্তার। বিস্তারটা করছে আমি কার সাপেক্ষে, এই প্রথম সারির সাপেক্ষে। তো যদি এটাকে এই প্রথম কলাম সাপেক্ষে বিস্তার করে, তাও মান কি আসবে, সেম আসবে। তো যদি নির্ণায়ককে প্রথম কলাম সাপেক্ষ বিস্তার করে, সেম মান আসবে। তো যদি 3 নাম্বার কলামের সাপেক্ষ বিস্তার করে, মান সেম আসবে। তো যদি 3 নাম্বার সারির সাপেক্ষ বিস্তার করে, মান সেম আসবে। তো যদি এটার সাপেক্ষ বিস্তার করে, মান সেম আসবে। শুধু কর্ণ বরাবর বিস্তার হয় না, যে কোনো সারির সাপেক্ষে কলামের সাপেক্ষে বিস্তার করা যাবে। আমি বিস্তারটা কার সাপেক্ষে করেছি, বিস্তারটা আমি কার সাপেক্ষে করেছি, যে a1 ইনটু b1 ইনটু c1 ইনটু, অর্থাৎ প্রথম সারির সাপেক্ষে করেছি। আমি চাইলে এটার সাপেক্ষে করতে পারতাম, a1 ইনটু এটা বাদ এই চারটা থাকবে, মাইনাস a2 ইনটু এটা বাদ b1 c1 b3 c3 চারটা থাকবে, প্লাস a3 ইনটু এটা বাদ চারটা থাকবে। বুঝতে পারছি যে কোনো সারির সাপেক্ষে কলামের সাপেক্ষে যে বিস্তার করা যাবে। বলো তো এটুকু বুঝছো কিনা, যে কোনো সারির সাপেক্ষে স্যার কিভাবে বিস্তার করবো, এটা বুঝছো? জি স্যার। তুমি এটা বুঝছো যে কোনো সারির সাপেক্ষে যে বিস্তার করা যাবে? জি স্যার বুঝেছি। আচ্ছা, যদি মনে করো আমি যদি কখনো যদি এরকম হয় যে স্যার আমি এটার সাপেক্ষে বিস্তার করবো, তাহলে কিভাবে করব? এটার সামনের চিহ্নটা কি, এটার সামনের অবস্থানের চিহ্ন তো মাইনাস, মাথায় রাখতে হবে। এটা প্লাস চিহ্ন বহন করতেছে, এটা মাইনাস চিহ্ন বহন করতেছে। মাইনাস a2 ইনটু, তারপরে প্লাস b2 ইনটু মাইনাস c2 ইনটু হবে, মান সেম আসবে। এই নির্ণায়কের কিছু ধর্ম করবো আমি, নির্ণায়কটা কেন? নির্ণায়কটা হচ্ছে বিভিন্ন সূত্রকে সহজে মনে রাখার কৌশল, এটা হচ্ছে নির্ণায়ক। নির্ণায়ক যদি না আসতো, আমাদের ব্রেনের উপর অনেক প্রেসার পড়তো। আমরা ইন্টারে মিনিমাম 7টা থেকে 8টা জায়গায় নির্ণায়কের হেল্পে সূত্র মনে রাখি, 7টা থেকে 8টা অধ্যায়ের মধ্যে নির্ণায়কের সাহায্যে সূত্র মনে রাখি। নির্ণায়ক না থাকলে এই সূত্রটা আমরা মুখস্থ করতে পারতাম না, সকালে মুখস্থ করতাম, রাত্রেই ভুলে যেতাম, এরকম হইতো। এখন লিখবো নির্ণায়কের ধর্ম। নির্ণায়কের ধর্ম নাম্বার 1,
নির্ণায়ককে যে কোনো সারি অথবা কলামের সাপেক্ষে বিস্তার করা যাবে। যে কোনো সারি অথবা কলামের সাপেক্ষে বিস্তার করা যাবে। বিস্তার করা যাবে। এটা ক্লিয়ার? এখন জি আমি একটা নির্ণায়ক লিখবো, ছোট্ট সংখ্যা, 3 কলামের অবশ্যই। ওরা এক একজন এক একটা সাপেক্ষে বিস্তার করবে, আমাকে বলবা অ্যান্সারটা কি আসছে। লিখে দিব 1 -2 + 3 2 -1 -2 4 2 1। এটাকে কার সাপেক্ষে করবো আমাকে একটু বলো তো। কেউ প্রথম সারির সাপেক্ষে করো, কেউ প্রথম কলামের সাপেক্ষে করো, একজন এক একটা সাপেক্ষে করো, চারজনের সাপেক্ষে করো। কেউ একজন প্রথম সারির সাপেক্ষে করো, একজন প্রথম কলামের সাপেক্ষে, 4 নম্বর 3 নম্বর সারি করো, কেউ এই সারির সাপেক্ষে করো। কোনটা সাপেক্ষে করবো আমাকে বলো, আমরা জাস্ট টেস্ট করবো যে আসলে মানটা সেম আসে, তাহলে ভিতর থেকে অস্বস্তিটা কাজ করবে না, সবসময় ভালো লাগবে না, এটা কোনো সমস্যা নাই। না যা দ্বিতীয় সারির সাপেক্ষে। আচ্ছা করো, তুমি দ্বিতীয় সারির সাপেক্ষে করো। এবার তুমি প্রথমটার সাপেক্ষে করো, প্রথম সারির সাপেক্ষে করো। দ্বিতীয় প্রথম কলামের সাপেক্ষে করো। না যা 3 নম্বর সারির সাপেক্ষে করো। খাতা কলম নিয়ে বসছিলা তো? বা জি স্যার। জি স্যার। ওকে স্যার, ওকে। আমরা চাইলে আমি মাঝখানের কলামের সাপেক্ষে করি। আর যদি অস্বস্তি লাগে তুমি প্রথম কলামের সাপেক্ষে করো, প্রথম সারির সাপেক্ষে করো। যদি কারো অস্বস্তি লাগে তুমি প্রথম সারির সাপেক্ষে করো, জাস্ট একটা বিস্তার করা আর কি। আচ্ছা এটা প্লাস, এটা মাইনাস, এখানে আরেকটা মাইনাস আছে, তাহলে +2 হয়ে যাবে। আমি এটার সাপেক্ষে করছি, আমি এটার সাপেক্ষে করব। এটা প্লাস, এটা মাইনাস, সামনে আরেকটা মাইনাস, এটা +2 হয়ে যাবে। 2 ইনটু এটা বাদ, এটা বাদ, 2 একে 2, 2 কে 2 সূত্রের মাইনাস, 8 দুগুণে 8, -8, এটা হয়ে যাবে +8। এটা মাইনাস, এরপর হচ্ছে প্লাস, কিন্তু এখানে আছে -1, -1 ইনটু এটা বাদ আর এটা বাদ, -1 এটা বাদ আর এটা বাদ, এটা বাদ আর এটা বাদ, একে একে 1, একে একে 1 বিয়োগ 3 4 12। এটা ছিল প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, -2 ইনটু এটা বাদ, -2 -6, -2 -6, 10 20, -11 +11, 8 আর 2 16। আমার সাথে কারো অ্যান্সার মিলছে? 21 আর 16 47 অ্যান্সার নাকি আমার ভুল আসছে? আমি প্রথম সারির সাপেক্ষে আবার করে দেখি। +1 ইনটু প্রথম সারির সাপেক্ষে করতেছি, +1 ইনটু -1 +4, -1 মাইনাস মাইনাসে +4, -2 হবে কিন্তু +2 হয়ে যাবে, +2 ইনটু এটা বাদ, 2 একে 2, 4 দুগুণে 8, 2 যোগ 8, 2 যোগ 8, +3 ইনটু 4 যোগ 4, যোগ 4, কত আসছে তাহলে এটা? 3, 3 একে 3 যোগ স্যার 41। 8 দুগুণে 10, 2 20 যোগ 4 4 8, এটা 24। কি বলো বাবা, আমার তো 47 আসছে। স্যার আমারও 47 আসছে। আমি ওই যে থার্ড সারি অনুসারী করছি, তো আমারও 47 আসছে। আচ্ছা
যাই হোক আমাদের স্যার 47 আসে। রাইট রাইট 47 আসবে। যদি কারোটা সামথিং কোথাও ভুল হয়ে থাকে আমরা এটা অন্তত নির্দ্বিধায় মেনে নিতে পারি। নির্ণায়ককে আমরা যে কোনো সারি এবং কলাম সাপেক্ষে বিস্তার করলে মানটা সেমই আসবে, মানে আসবেই। নির্ণায়ককে সারি অথবা কলাম সাপেক্ষে বিস্তার করলে মান সেম আসবে, যে কোনো সারি সাপেক্ষে করি কোনো সমস্যা নেই। ওকে, এবার হচ্ছে নির্ণায়কে আরেকটা ম্যাজিক্যাল ঘটনা ঘটবে, এটা আমি 2 সারি 2 কলাম দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। নাম্বার 2, ধরো এ পি এ কিউ সি ডি, এটার বিস্তারটা কত হবে না যা বলো তো? এটা কি ঘটবে? Sir, APD ভেরি গুড, minus এপিডি মাইনাস AQC CAQ AQC CAQ সিএকিউ বাই এসিকিউ না? ওকে, এসিকিউ এটাই তো বলতে চাচ্ছিলা, এই তো? জি স্যার। ওকে, আচ্ছা আমি কি এ কমন নিতে পারি এখান থেকে? না পারি না। স্যার এটা কমন যাবে। আমি তো এ কমন নিতে পারি। ভেরি গুড, আমি এখান থেকে কমন নিলাম। তাহলে কত আসতেছে? পি ডি মাইনাস সি কিউ, ডি মাইনাস সি কিউ, এটা লেখা যায় তো? তুমি দেখো এখানে না এই ঘটনা ঘটতেছে, এটা তুমি এইভাবে লিখলেও পারো, পি কিউ সিডি। দেখো তো এটা আসে কিনা, ডি মাইনাস সি কিউ আসে কিনা? জি স্যার এটা আসতেছে। এর মানে হচ্ছে আমি নির্ণায়ক থেকে যদি কমন নিতে চাই, তার ভিতর থেকে কমন নিতে চাইলে প্রত্যেক প্রত্যেক জায়গায় এ কমন থাকলে কমন নেওয়া যাবে, ব্যাপারটা এরকম না। যে কোনো এক সারিতে যদি কাউকে কমন পাই ওটাকে কমন নেওয়া যাবে, যে কোনো একটা কলামে যদি কাউকে কমন পাই সেটাকে কমন নেওয়া যাবে। অথবা আমি যদি এখন এটাকে গুণ করি, আমি যদি এটাকে গুণ করি, কোথায় গুণ করব? আমি যে কোনো একটা সারিতে গুণ করে দিব। কারণ এ গুণ করলে আমি কিন্তু একবার এই পি এর সাথে আরেকবার ডি এর সাথে কিন্তু গুণ করবো না। তুমি লক্ষ্য করে দেখো, তুমি এ যদি এখন গুণ করো, একবার এপি একবার এডি, এভাবে লিখবা তুমি? নাকি শুধু তার হয় পি এর সাথে নয় ডি এর সাথে গুণ করে দিব, ইনটু পি অথবা এ ইনটু ডি অথবা এপিডি, একবারে এক জায়গায় শুধু গুণ হবে, কিন্তু এটা কিন্তু দুই জায়গায় গুণ হবে না, আবার ওই খালিকে গুণ হবে। যার কারণে নির্ণায়কের মধ্যে যখন কোনো একটা সংখ্যা আমি গুণ করব, কিন্তু যে কোনো একটা সারিতে গুণ হবে অথবা একটা কলামে গুণ হবে। নির্ণায়কের মধ্যে যখন কোন একটা সংখ্যা কমন নিব, এমন স্যার সব জায়গায় কমন থাকলে কমন না যাবে এমন না, যে কোনো একটার সাথে যে কোনো একটা সারিতে যদি কমন থাকে তুমি কমন আনতে পারবে, যে কোনো একটা কলামে যদি কমন থাকে তুমি কমন আনতে পারবে, হচ্ছে নির্ণায়কের ধর্ম। তুমি এভাবেই কাজ করতেছো। যখন তুমি এই গুণ করতেছো, তুমি কিন্তু একবার এপি আর একবার এডি সব জায়গায় গুণ করতেছো না, এখানকার টার্মটা তুমি এপি কিউ সি এডি করতে পারবা না। তুমি এটা গুণ করলে যে কোনো একটা জায়গায় গুণ করলে এটা অটোমেটিক সব জায়গায় গুণ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো না? যা জি স্যার বুঝেছি। নির্ণায়কে সারি অথবা একটা কলাম থেকে কমন নেওয়া যাবে, শুধু একটা সারি শুধু একটা কলাম থেকেই কমন নেওয়া যাবে। কোন একটা স্কেলার যদি গুণ করি, কোথায় গুণ করব? সব উপাদানে? কি সব উপাদানে গুণ করে দিব? এপি কিউ এসি না স্যার, এরকম করে দিব? কখনোই না। না স্যার। না স্যার আমি যে কোনো একটা জায়গায় গুণ করব। আমি আমার ছিল প্রথম সারিতে, আমি চাইলে এটাকে এই সারিতে গুণ করে দিতে পারবো। দেখো আমি কি করতে পারবো, পি কিউ এসি এডি, এটাকে গুণ করে দেখো তোমার আগেরটাই পাবা, পিএডি ওই যে পিএডি মাইনাস এসি কিউ মাইনাস এসি কিউ, কমন নিছো এখান থেকে কিন্তু দিয়ে দিছো 3 নম্বরে। আমি এই তথ্যটা বুঝাতে চাইছি, তোমরা কি তথ্যটা ক্লিয়ার মনে হচ্ছে? স্যার এটা বুঝতে পারছি। জি স্যার। স্যার বুঝেছি। বা তুমি
জি স্যার বুঝেছি। নির্ণায়কের মধ্যে নির্ণায়কের ধর্মটা হচ্ছে এর যে কোনো একটা সারি থেকে কমন নিলে কমন নিতে পারবো, যে কোনো একটা কলাম থেকে কমন নিতে কমন নিতে পারবো। আর যদি কিছু গুণ করতে চাই প্রত্যেক এলিমেন্টে না, যে কোনো একটা সারিতে অথবা একটা কলামে গুণ করলে মিলে যাবে। ওকে, এবার এটা কেন হচ্ছে, এই জিনিসটা কেন হচ্ছে তুমি এখানে চিন্তা করলে কেন উত্তর পেয়ে যাবে। কারণ এখানে তুমি যখন এ কে গুণ করো তুমি হয়তো লেখো কি এপি ইন্টু ডি অথবা সি ইন্টু কিউ। পিতে না যেমন তুমি ইন্টু এডি অথবা সি ইন্টু কিউ, যে কোনো একটা সারিতে বা কলামে তুমি গুণটা তো অলরেডি করতেছো। এটা তো এখানে দেখতে আনইজি লাগতেছে, কিন্তু এখানে দেখতে আনইজি লাগতেছে না। স্যার একবার এপি একবার এডি লিখেন, কিন্তু স্যার এটা লিখেন না, এইভাবে লেখা যায় না স্যার, আমাকে আটকা দিবে আমার হাত। ওকে, পর্যন্ত ক্লিয়ার? পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। স্যার একটা মজার ব্যাপার হচ্ছে নির্ণায়কের, এটা আমরা কি লিখবো, এটা লিখে ফেলছি যা লিখা বাংলাটা। জি স্যার। নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা একটা কলাম থেকে কমন নেওয়া যাবে। আর কোন সংখ্যা গুণ করতে চাইলে যে কোনো একটা সারি বা কলামে গুণ করতে হবে, প্রত্যেক এলিমেন্টে না। ওকে, এগুলো অ্যাপ্লাই করে আমি ম্যাথ করব, ঠিক আছে, ধর্ম অ্যাপ্লাই করে আমি ম্যাথ করব। নাম্বার 3 হচ্ছে ধরো একটা ম্যাট্রিক্স লিখলাম 3 2 4 5, এটার মান কত? 3 5 15, 7 হবে आंसर। 15 বিয়োগ 15 8। মাইনাস ভেরি গুড, आंसर হচ্ছে 7। আচ্ছা, আসো এটার সাথে আমরা একটা মানে দুষ্টুমির মতো একটা দুষ্টামি করব। কেমন দুষ্টামি এটার সাথে? আমরা এই প্রথম সারির সাথে দ্বিতীয় সারিটা যোগ করে দিব, প্রথম সারির সাথে দ্বিতীয় সারিটা যোগ করে দিব, এটা যোগ করে দিব। 3 এর সাথে 4 যোগ করে দেব 7, 5 এর সাথে 2 যোগ করে দেব 7, আর নিচেরটা 4 আর 5 যা ছিল তাই লিখলাম 4 আর 5। এটা কিভাবে চেঞ্জ হলো? কিভাবে চেঞ্জ হলো? প্রথম সারির সাথে আমি কি করছি, প্রথম সারির সাথে কি করলাম, রো 1 ড্যাশটা কিভাবে আসছে, রো 1 প্লাস রো 2 করে দিয়েছি, এই কথাটা। দেখো এবার মান কত, 5 7 35 বিয়োগ 5 7 28 সমান কত, 7। মান কি চেঞ্জ হয়েছে? ना सर। মানটা চেঞ্জ হয় না। এটা কি করেছি বুঝতেছো, এটা কি করলাম স্যার, আমি প্রথম সারির সাথে 2 নম্বর সারিটা কি করছি, করে দিছি। আমি যদি মনে করি প্রথম কলামের সাথে 2 নম্বর কলামটা যোগ করে দিব, প্রথম কলামের সাথে 2 নম্বর কলামটা যোগ করে দিব, প্রথম কলামের সাথে 2 নম্বর কলামটা যোগ করি, ভিত্তি কত হবে, প্রথম কলামটার চেহারা কেমন হয়ে যাবে? স্যার 5 হবে উপরে উপরে 5 আর নিচে হবে কত, 9। 9। এটা নো চেঞ্জ 2525। আমরা যদি এটার মান বের করি, এটা কিভাবে আসছিল, কলাম 1 ড্যাশ, নতুন যে কলামটা আমরা দেখতেছি এটার জন্ম কেমন হয়েছে, কলাম 1 এর সাথে কলাম 2 যোগ করে দিছি, কলাম 1 যোগ কলাম 2 করে দিছি। মান কত আসতেছে, 25 বিয়োগ 18 সমান 7। বুঝা না? जी सर मुझे सर। তুমি কি বলবা, তাহলে তুমি বলবা নির্ণায়কে সারির সাথে সারি, কলামের সাথে কলাম যোগ করলে, তুমি যদি বিয়োগ করো মানের চেঞ্জ হবে না। একসাথে লিখে দাও, যোগ অথবা বিয়োগ করলে মানের পরিবর্তন হয় না। এটা লিখে লাইনটা কাটি, লিখে তুমি আবার আসবা। कि আরেকবার বলবেন? নির্ণায়কে সারির সাথে সারি অথবা কলামের সাথে কলাম যোগ অথবা বিয়োগ করলে মানের পরিবর্তন হয় না। বুঝছি? নির্ণায়কে जी सर। সারির সাথে সারি, সারির সাথে কলামের কথা বলা হয় না, সারির সাথে সারি অথবা কলামের সাথে কলাম যোগ অথবা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। লিখো, হ্যাঁ লিখে লাইনটাতে আবার আসো।